সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। দেশটির হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক হতে শুরু করেছে ইরানের বন্ধুরা। এ তালিকায় আছে শক্তিশালী চীন, রাশিয়া থেকে শুরু করে পরমাণু শক্তিধর পাকিস্তান, উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। দেশটির হাসাকা প্রদেশের কাসরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাঁটির চারপাশ ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় ব্যাপক নজরদারি শুরু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকা জুড়ে ড্রোন ও সামরিক হেলিকপ্টারের গতিবিধি লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার হামলার শিকার হল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। হাসাকা প্রদেশে কাসরুক এলাকায় অবস্থিত এই ঘাঁটিতে আচমকা চালানো হয় হামলা। স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে মার্কিন বাহিনী। আকাশে দেখা যায় সামরিক হেলিকপ্টার ও ড্রোনের টহল। তবে হামলার ধরন কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্লেষকদের মতে, ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা শুধু প্রতীকী নয়, বরং বড় ধরনের বার্তাও বহন করছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোর ওপর বারবার হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল। হামলার পেছনে কে বা কারা জড়িত তা নিশ্চিত না হলেও সন্দেহের তীর যাচ্ছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর দিকেই। আন্তর্জাতিক মহল সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে গোটা পরিস্থিতি। আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এক হতে শুরু করেছে ইরানের বন্ধুরা। এ তালিকায় আছে শক্তিশালী চীন, রাশিয়া থেকে শুরু করে পরমাণু শক্তিধর পাকিস্তান, উত্তর কোরিয়া। ইরানের পক্ষে আছে আফ্রিকার আলজেরিয়াও। বিশ্বের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠতে শুরু করেছে ইরানের পক্ষে। সবার কণ্ঠে একই সুর, যুদ্ধে ইরান একা নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের বেপরোয়া আচরণকেই দায়ী করছে সবাই। আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েছে নতুন মোড়। রুশ বিশ্লেষকরা বলছেন, ইরানের পতন হলে এরপরই আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে রাশিয়া। সেক্ষেত্রে বাদ পড়বে না চীনও। তাই মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ইরানের নয়। ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ। ইরানের 3 ঘনিষ্ঠ বন্ধু চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া আমেরিকার হামলার নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আমেরিকার হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে মিসাইল ও বোমা হামলা চালানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াচ্ছে। প্রায় একই ভাষায় বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়াও। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধবাজ পদক্ষেপকে দায়ী করেছে কিম জং উনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আমেরিকার হামলার প্রেক্ষাপটে রাশিয়ায় ছুটে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে ইরানের। পুতিন এখন কী ভূমিকা নেবেন সেদিকে তাকিয়ে বিশ্ব।
ইরানি মিসাইলের মুহুর্মুহু আঘাতের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ধরাশায়ী হয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। এদিন ইরানের বন্ধুদের তির্যক আঘাত ছুটে যায় দখলদার দেশটির দিকে। চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া চেপে ধরে ইসরায়েলকে। এই চারটি দেশ হুঁশিয়ারি দিয়ে বলে, ইরানের উপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। তারা সতর্ক করে বলে, পারমাণবিক স্থাপনায় হামলা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করেছে। ইসরায়েলের হামলাকে গোটা অঞ্চল ও বিশ্ব শান্তির জন্য গভীর হুমকি হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান। আলজেরিয়া জানায়, বিনা উস্কানিতে ও অযৌক্তিকভাবে চালানো হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন। আসসালামু আলাইকুম। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর এবং তার পাশাপাশি আছে যে ইরানের যেই সবচেয়ে শক্তিশালী বাহিনী IRGCর মুখপাত্র বলছেন যে জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা। দর্শক, তাহলে বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণ প্রত্যয় আছে ইরানি বাহিনীর মধ্যে যে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। কিছুক্ষণ আগের যে খবরটা সেটি হচ্ছে ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট বল্লার চাকে আপনি ঢিল মারবেন আর আপনি মৌমাছির কামড় খাবেন না, এটা কি সম্ভব? হ্যাঁ, নেতা আছে, বস আছে, ভাবসাব নিয়ে যে যুদ্ধে নামছো। ইরান এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমার জানা নাই, তবে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি যদি ইরানের প্রেসিডেন্ট হইতাম এতক্ষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ 10 গুণ লাগাই দিতাম। তবে খেয়াল রাখতে হবে, জোশে আইসা হোশ খাওয়ানো ঠিক না। আমার ধারণা যারা আমার নিউজ দেখেন অথবা না দেখেন, বাংলা ভাষাভাষী বা যেই ভাষাভাষী, সবার মধ্যে কি জন্য কোন নিউজের অপেক্ষা আপনারা আছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোরে ইরান তামা করে দিছে। আমরা কিন্তু এই জোশটাতে আছি যে এখন একটা অ্যাকশন কইরা সমান করে নেব। খেলা মানে মেশিন থাকতে মুখে কেন বিবৃতি দিবে, রাইট? কিন্তু মাথায় থাকতে হবে যে ধরেন একজন পুলিশ অফিসার, আমি সহজে বুঝাই, পুলিশের একজন কনস্টেবল অথবা সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য, 5 জন বন্ধু আপনারা বডি বিল্ডার, এক একজন ধরেন 150 কেজি ওজন, সেনাবাহিনীর একজন লোক এরকম টিংটিঙা। হ্যাঁ, তো আপনি একটা রং কাজ করতেছেন, আপনার একটা ধমক দিল বা একটা আইন দেখাইতে গেল, চিন্তা করলেন দাঁত দুধ ফালাই দেয়, পুলিশ পাইলেন, একটা মব জাস্টিস করে বসলেন। কিন্তু মাথার মধ্যে যদি সামান্য ঘিলু থাকে তাহলে আপনি কিন্তু কখনোই এই কাজটা করবেন না। কেন? আপনি যারা হাত দিচ্ছেন তিনি কোনো সিঙ্গেল ব্যক্তি নেই, একটা ডিপার্টমেন্ট, রাইট? পুলিশের কোনো একটা সদস্যরে, সেনাবাহিনীর কোনো একটা সদস্যরে জোশে আইসা আপনি কোনো অকারেন্স ঘটাইলে আপনি তো বিপদে পড়বেনই, আপনার 14 গোষ্ঠী বিপদে পড়বে, রাইট? ঠিক কিনা? এটা খুবই ঠিক। এখন আমরা যেটা চাচ্ছি আর কি, বুঝতে পারলাম তো যে ওই এখন আমাদের উস্কানো হচ্ছে, ইরানের উচিত মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি উড়াই দেওয়া। আমি এটার পক্ষে না। মাথা ঠান্ডা রাখতে হবে, মাস্টার প্ল্যান করতে হবে, খেলতে হবে সময় মতো, টাইম আছে, তাড়াহুড়ার কিছু নাই, একটু সময় নিয়েই ঘটনা ঘটাক। তো এখন প্রাথমিক টার্গেটকে তো বড় তারা পারতাম না, তো সুইটটার থেকে তারা কিলাও না কা হাতে কি ব্যথা না, তাহলে কিলাও। গতকালকের পর থেকে দেখছেন গেল 8 দিনে ইরান ইসরায়েলের বিপরীতে যতগুলো অভিযান না চালাইছে, যতগুলা মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র ড্রোন না ছড়ছে, এখন খালি যতক্ষণ আছে ভান্ডারে ফাড়াইলাও। হ্যাঁ, নমুনা দেখেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঠিক পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় 30টি রকেট চলেছে মাত্র 27 মিনিটে। কয়টা? 27 মিনিটে 30টা, তার মানে 1.সাম মিনিটে, আমরা 1 মিনিট 10-20 সেকেন্ডে একটা মারা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো সামনে আসেনি, তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো উস্কে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের দিকেই ধাবিত হবে এবং কূটনৈতিকভাবে এটার উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে। কেন? কোনো কূটনীতি ফুটনীতি বুঝি না, যত কূটনীতি আছে সব আমেরিকার কথা বলে। এখন ইরানের দরকার হচ্ছে ইসরায়েলে বৃষ্টি, ঝড়, বন্যা যা আছে সব বয়াই দিতে হবে। কারণ আমেরিকা কার স্বার্থে নামছে? ইসরায়েলের স্বার্থে না, তারার স্বার্থে নামছে। তবে তারার যে গোলামি করতেছে, যে গোলাম দিয়ে সবচেয়ে বেশি এখানে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে বা শুরু করা হয়েছে, তারও তো এটা বুঝাইতে হবে যে তোকে দেখলেই কি করা হবে, কানের নিচে তালি বাজানো হবে, রূপসা দিয়া আদর করা হবে নাকি? আমার কাছে মনে হচ্ছে যে মিনিটে 2-4টা সারার মতন যদি কোনো মেশিন থাকে এইখানে মারতে পারে। তবে আমেরিকার এখন টাচ করে উচিত হবে না। আমেরিকা চাচ্ছে যে ইরানের ধরেন যেগুলো মেইন, বললাম না যে এক ক্যাটাগরির যতগুলো পারমাণবিক স্থাপনা আছে ওইগুলোর পক্ষে একটা জনমত তৈরি করতে। ইরান যদি এখন বলে মার্কিন কোনো ঘাঁটিতে হাত দেয়, বিশ্বাস করেন
24 ঘন্টার মধ্যে ইরানকে অনেক মূল্য দিতে হবে, এবং এটা খুবই বোকামি একটা সিদ্ধান্ত হবে। রাইট অপশন। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে এবং শেষ পরিণতি কি হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। ইসরায়েল পুরো পরিস্থিতি নিজে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমেরিকার যে সকল গুরুত্বপূর্ণ সামরিক যাকে বলা হয় ম্যাগাজিন রয়েছে, বুলেটিন রয়েছে, এবং যে সকল মিলিটারি থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, তারা ইতিমধ্যে খোলামেলা যে বক্তব্য দিয়েছেন তাতে স্পষ্ট যে আর মাত্র সপ্তাহখানেক ইসরায়েল তাদের যুদ্ধ চালাতে পারবে। তাদের যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যুদ্ধাস্ত্র রয়েছে, গোলা বারুদ রয়েছে, এটি দিয়ে এখন যে গতিতে তারা যুদ্ধ চালাচ্ছে এভাবে 7 দিন তারা যুদ্ধ চালাতে পারবে। এরপর তাদেরকে যদি যুদ্ধ চালাতে হয় তাহলে তাদের যে মিত্র আমেরিকা এবং ইউরোপ সেখান থেকে তাদের যে লাইন, সাপ্লাই লাইন, এটি 100% শিওর হতে হবে এবং সমানে গোলা বারুদ, অস্ত্র, আয়রন ড্রোনের ব্যাটারি থেকে শুরু করে সব কিছু আসতে হবে, যেটি এই 7 দিনের মধ্যে এই সরবরাহ করাটা সব দিক থেকেই অসম্ভব একটা বিষয়। দ্বিতীয় যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো ইরানের আক্রমণের ফলে ইসরায়েলের অভ্যন্তরে যে মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হয়েছে, যেটি ইতিপূর্বে কখনো হয়নি। আপনারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের পতনের কথা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে গত 15টি বছর ধরে আওয়ামী লীগের শাসন এমন একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাদের হৃদয়ে ভয় বলে কিছু ছিল না। ছাত্রলীগ যাকে ইচ্ছে তাকে বিচার করতে পারত, সরকারি দলের আমলা যাকে ইচ্ছে তাকে গুম করতে পারত, যেভাবে ইচ্ছে সেভাবে তারা ঘুষ চাইতে পারত। বিএনপির যে কোনো নেতা, সেটা বাংলাদেশে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে যে কোনো লোকের বিরুদ্ধে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাইয়ের একটা মামলা দেওয়া যেত। তো এই যে তাদের একটা কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছিল, এটাকে জুলুম বলতে পারেন। জুলুম এবং জাহেল এই দুটো এমন একটা ব্যাপার যে তারা যা কিছুই করুক না কেন তাদের অন্তরের মধ্যে একটা পাপ বোধ তৈরি হয়, একটা ভয় তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়। তো সেভাবে ইহুদি রাষ্ট্রটি গত 50 বছর ধরে আরবে যে তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডবের ফলে তাদের নিজের অজান্তে দুটো জিনিস শুরু হয়েছে মনস্তাত্ত্বিক, যে তারা যা ইচ্ছে তাই করতে পারে, তাদেরকে প্রশ্ন করার কোনো সামর্থ্য পৃথিবীর কারণেই। আর দ্বিতীয়ত তাদের নিজেদের অজান্তে মনের মধ্যে একটা অনুশোচনা, ভয় এবং আতঙ্ক সবসময় তারা কাজ করছে যে আমরা যে পাপ করেছি, গুনাহ করেছি, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই দিক থেকে গাজাতে তারা যে তাণ্ডব চালিয়েছে, ইরানের উপর তারা যেভাবে একতরফাভাবে আক্রমণ চালিয়েছে, এটা ছিল তাদের সেই জাহিলিয়াতের বা জুলুমের প্রাথমিক স্তর। কিন্তু যখন মজলুম সিনা উঁচু করে দাঁড়িয়েছে এবং মজলুম যখন আক্রমণ করেছে, এটা তারা স্বপ্ন কল্পনা করেনি। ফলে আক্রমণের একেবারে প্রথম ঘন্টার মধ্যে, অর্থাৎ ইরানের যখন প্রথম মিসাইলটা আঘাত হানলো, তার 1 ঘন্টার মধ্যে নেতানিয়াহু যিনি প্রধানমন্ত্রী, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। কেউ বলছেন দেশের বাইরে, কেউ বলছেন বাংকারে, এবং তাদের বেশিরভাগ জনগণ বাংকারে চলে গেছে। আর বিরাট অংশ যারা পারছে তারা সমুদ্র দিয়ে সাইপ্রাস হয়ে ইউরোপ আমেরিকাতে পাড়ি জমিয়েছে, আর বিমানবন্দর দিয়ে যেভাবে দৌড়দৌড়ি করে তারা পালাচ্ছে, এ দৃশ্য দেখার মতো নয়। তো এই যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে, যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এটাকে ঘোরানো সম্ভব নয়। যে জাতি একবার ভয় পেয়ে যায়, যে জনগণ একবার সরকারের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়, তারা আর কখনো ঘুরে দাঁড়াতে পারে না। এই বাংলাদেশে ধরুন 71 মুক্তিযুদ্ধের সময় কিছু কি ছিল, লাঠি, বাঁশি, সামান্য 303 রাইফেল, বড়জোর কাঁটা রাইফেল, ভারত থেকে ব্যবহৃত পুরনো অকেজো কিছু অস্ত্র শস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে ছিল। আর এই বাংলাদেশে অন্তত 1 লাখ সৈন্য মোতায়েন করা ছিল, ত্রিমাত্রিক, ওয়ান অফ দ্য যাকে বলা হয় ইফেক্টিভ মিলিটারি পাওয়ার, পাকিস্তানি মিলিটারি পাওয়ার। এবং 1970-তে পাকিস্তানি মিলিটারি পাওয়ার এশিয়ার মধ্যে নাম্বার 1 ছিল। চীন তাদের কাছে কিচ্ছু ছিল না তখন, ভারত তো প্রশ্নই আসে না। তো 1 নম্বর মিলিটারি পাওয়ারের 1 লাখ সৈন্য, আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এই ভেতো বাঙালির সঙ্গে তারা পেরে ওঠেনি, তারা পরাজিত হয়েছে। এর কারণ হলো তাদের মানসিক শক্তি ছিল না, আর যারা কাজ করেছে তাদের মধ্যে একটা বিজয় ছিল। ঠিক তেমনি একটি অবস্থা তৈরি হয়ে গেছে ইসরায়েলের অভ্যন্তর। আর অন্যদিকে ইরানের মধ্যে যে ভয় ছিল, আতঙ্ক ছিল, সেখানে একটা কর্তৃত্ববাদী শাসন, শিয়ার শাসন, এবং সেখানে হিজাব নিয়ে আন্দোলন, গণ অধিকার নিয়ে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, এসব কিন্তু চলছিল। এবং বর্তমান রেজিমের বিরুদ্ধে তাদের একটা ভীষণ রকম ক্ষোভ ছিল। অনেক ইরানের এলাকা তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আন্দোলন করছিল। কিন্তু যখন ইসরায়েল আক্রমণ করেছে, তাদের মধ্যে দুটো জাতীয়তাবাদ, অর্থাৎ ইরানি জাতীয়তাবাদ, দ্য পার্সিয়ান ডাইনেস্টি অ্যান্ড এম্পায়ার, যে গ্লোরিয়াস হিস্ট্রি রয়েছে, সেই জাতীয়তাবাদটা তাদেরকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ করে ফেলেছে। 2 নম্বর হলো তারা যে আইডিওলজিটা, ইসলামী আইডিওলজিটা তারা বিল্ড আপ করেছে, সেই আইডিওলজিটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে তারা জানে যে এই যুদ্ধে পরাজিত হলে শিয়াবাদ থাকবে না, শিয়া মতবাদ থাকবে না, এখানে সুন্নি মতবাদ চলে আসবে। ফলে এই শিয়াইজমের যে
যাকে বলা হয় শক্তি, এটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 3 নম্বর হলো যে তাদেরকে কেন্দ্র করে যেটা রাজনৈতিক বলয় গড়ে উঠেছে, সেই রাজনৈতিক বলয়টা এখন সর্বোচ্চ শক্তিতে রয়েছে। ফলে ইরানিয়ানরা যে ভয় পেয়েছিল প্রথম 24 ঘন্টার মধ্যে, সেটা এখন বুমেরাং হয়ে সাহসী পরিণত হয়েছে। আর ইসরায়েলিরা যে ভয়টা পেত না, যে সাহসটা তাদের ছিল প্রথম 24 ঘন্টা, সেটা এখন আতঙ্কে পরিণত হয়েছে। এর ফলে কি হলো যে এখন ইরানের জন্য যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি হলো তারা একা যুদ্ধ চালিয়ে যেতে পারছে। এখন পর্যন্ত তারা কারো সাহায্য চায় নাই, না রাশিয়ার, না চীনের, না হুতির, না অন্য কোনো তাদের যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে, কারো সাহায্য তারা চায়নি। তারা নিজেরা যুদ্ধ করে যাচ্ছে এবং আক্রমণ শুধু বেড়েই চলছে। বোঝার চেষ্টা করুন। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো ইসরায়েল এখন পাগলের মতো সাহায্য চাচ্ছে, আমেরিকার সাহায্য চাচ্ছে, ইউরোপের সাহায্য চাচ্ছে পাগলের মতো। এবং সেই সাহায্য শুধুমাত্র লজিস্টিক্স মানে সাপোর্টে হবে না, অর্থাৎ যদি অস্ত্র দেওয়া হয়, গোলাবারুদ দেওয়া হয়, অর্থ দেওয়া হয়, প্রযুক্তি দেওয়া হয়, হবে না। সৈন্য দিলেও হবে না। এখানে সরাসরি আমেরিকাকে এবং ইউরোপকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে এখানে সৈন্য সমাবেশ ঘটাতে হবে, জাস্ট লাইক ইরাককে তারা যেভাবে ধ্বংস করেছিল। এখন ইরাককে ধ্বংস করার জন্য ওই সময়টিতে ইরানের সাপোর্ট ছিল, আমেরিকার, তারপর কুয়েতের সাপোর্ট ছিল, জর্ডানের সাপোর্ট ছিল, কাতারের সাপোর্ট ছিল, আর সৌদি আরবের তো একেবারে যাকে বলা হয়, সৌদি আরব তাদের রাজ ভান্ডার খালি করে দিয়েছিল। এর কারণে তাদের ভয় হলো সাদ্দাম যে কোনো সময় সৌদি আরব দখল করে নিতে পারে। কিন্তু এইবারের যে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এইবার পুরো আরব ভূখণ্ডের একটি রাষ্ট্র তাদের ভূখণ্ড আমেরিকা বা ইউরোপকে ব্যবহার করতে দিচ্ছে না, দেবে না, এমনকি আকাশ সীমাও তারা ব্যবহার করতে দেবে না। এর কারণ হলো যেটা ইরান পারছে, তারা 2500 কিলোমিটার পথ অতিক্রম করে যদি তারা তেল আবিবে আক্রমণ করতে পারে, তাহলে তাদের জন্য এই মুহূর্তে জর্ডান, কুয়েত, এই দুটো রাষ্ট্র মানে এবং ইরাক, তাদের যে মানে ইরানিয়ান যে রেভলিউশনারি গার্ড রয়েছে, সেটা দিয়ে স্থল যুদ্ধ করার জন্য এই দুটো রাষ্ট্র দখল করতে তাদের 24 ঘন্টা লাগবে। 3টা রাষ্ট্র, অর্থাৎ কুয়েত, জর্ডান, এই দুটো রাষ্ট্র এবং ইরাক, এই 3টা রাষ্ট্র। এবং ইরাকের জনগণ এবং এই দেশের জনগণ 10 পায়ে দাঁড়িয়ে আছে। এবং সেখান থেকে যদি সৈন্য সমাবেশ করে, ইরান যদি সৈন্য সমাবেশ করে এবং তার স্থল যুদ্ধের জন্য যদি এগিয়ে আসে, তার সাথে যদি এই দেশের জনগণ থাকে এবং তারা সরাসরি যদি সীমান্তে পৌঁছে যায়, তো এদিকে যাকে বলা হয় জর্ডান সীমান্ত যদি তারা পৌঁছে যায়, তাহলে অন্যদিকে যে সিরিয়ার সীমান্ত রয়েছে, যে সিরিয়া সীমান্তে তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। এখন পর্যন্ত তাদের সেখানে যে মিলিশিয়া বাহিনী রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাশিয়ার নেভাল ফোর্স সেখানে রয়েছে। অন্যদিকে তারা যে ওই লেবাননের সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে, সেখানে হিজবুল্লাহ বসে আছে, ইয়ামেনে হুতিরা বসে আছে। চারিদিক থেকে এই হুতিরা, হিজবুল্লাহ এবং সিরিয়ার যারা মিলিশিয়া রয়েছে তারা, প্লাস তার সঙ্গে সঙ্গে আসাদ বাহিনী, আসাদের রেজিমের যে পুরো সমর্থকরা তখন ইরাকে রয়েছে এবং তারা সব ওই সীমান্ত ঘিরে রয়েছে। তো সেই দিক থেকে পুরোটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে একটা ভয়াবহ, মানে আমরা যা কিছু কল্পনা করি তৃতীয় বিশ্বযুদ্ধে, সেখানে একটা অগ্নিগর্ভ হয়ে যাবে। এবং স্থল যুদ্ধে মানে ওদের যত মাতুব্বরি, মানে আমেরিকা এবং ইউরোপ এবং ইসরায়েল, তাদের প্রথম মাতুব্বরিটা হলো আকাশে, সেই আকাশের যুদ্ধটা কিন্তু অতিক্রম হয়ে গেছে। তাদের দ্বিতীয় মাতুব্বরি যেটা হলো, সেটা হলো নেভাল ফোর্সে। তো নেভাল ফোর্সে মানে নৌবাহিনীতে, আর তারা স্থল যুদ্ধে যাবেই না। স্থল যুদ্ধে তারা যেখানে গেছে, আমেরিকা ডুবেছে, তারা ভিয়েতনামে ডুবেছে, কম্বোডিয়াতে ডুবেছে, তারা ইয়ামেনে ডুবেছে, তারপরে সিরিয়াতে ডুবেছে, আর আফগানিস্তানে তারা যে কি বিশ্রী অবস্থার মধ্যে পড়েছে, এই ভয়, মানে এই ভয় অন্ততপক্ষে আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে তাতে কয়েক হাজার আমেরিকান সৈন্য শুধু সুইসাইড করেছে। মানে আফগানিস্তান থেকে যাওয়ার পরেও তাদের ট্রমাটা দূর হয়নি, তারা আমেরিকাতে গিয়ে সুইসাইড করেছে। বোঝার চেষ্টা করেন। ফলে আমেরিকার কোনো সৈন্যবাহিনী, সেটা সিনেটের যদি দুই পক্ষ অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট তারা সম্মিলিতভাবে চেষ্টা করে, সেখানে আমেরিকার সৈন্যদের মধ্যে বিদ্রোহ চলে আসবে। তারা মানে ইরানে স্থল যুদ্ধ করার জন্য আসবে না, তারা বড় জোর মানে তাদের নেভাল ফোর্সকে তারা কাজে লাগাতে পারে, বড় জোর তারা সেখানে বিমান বাহিনীকে কাজে লাগাতে পারে। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে ইউরোপ এবং আমেরিকার শহরে শহরে এই যুদ্ধে না জড়ানোর জন্য বিক্ষোভ শুরু হয়ে গেছে। আর অন্যদিকে রাশিয়া এবং চীন যে ভাষায় কথা বলছে, ইরান যে ভাষায় কথা বলছে, এবং যুদ্ধের যে গতি প্রকৃতি এগুচ্ছে, সেখানে যদি অলৌকিকভাবে কোনো কিছু ইসরায়েলের পক্ষে না ঘটে
এবং অলৌকিক কোনো কিছু যদি আমেরিকার ক্ষেত্রে না ঘটে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করলেও তিনি সিদ্ধান্ত দিতে পারবেন না। তিনি যে কথা বলছেন আমাদের ডক্টর ইউনূসের মতো কথা বলছেন, অর্থাৎ জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে, আবার নাও হতে পারে। এখন এখানে তিনি বলছেন যে ইরানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নেব না, আবার নেব, তারপরে আমার সিদ্ধান্ত আরও 15 দিন পরে আমি জানাবো। কিন্তু এই 15 দিনে তো যা হবার তা হয়ে গেছে, এবং এই 15 দিন যদি যুদ্ধ করে এইভাবে, ইসরায়েলের যে কী অবস্থা আপনি কল্পনাই করতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। তো সেই দিক থেকে আজকের দিন পর্যন্ত যুদ্ধের যে গতি প্রকৃতি, তাতে মনে হচ্ছে যে ইরানের দিকে আল্লাহ মুখ ফিরিয়েছেন। মুসলমানদের দীর্ঘদিনের যে ক্রোধ, বারবার আসমানের দিকে আকুতি এবং অসহায়ত্ব, এটি সম্ভবত দূর হতে চলেছে এবং ইরান নিশ্চিত বিজয়ের দিকে এগুচ্ছে। আমরা বাংলাদেশে বসে অনেকে 80-র দশকে আমরা অন্ধভাবে সাপোর্ট দিয়েছিলাম ইরাককে, কিন্তু সেই সাপোর্টটা কেবলই মাত্র সেন্টিমেন্টাল ছিল, আবেগের বশবর্তী ছিল এবং আশা ছিল। কিন্তু ইরানের প্রতি যে মুসলিম বিশ্বের সাপোর্ট এই মুহূর্তে, এটা কেবলই মাত্র ইলুশন নয়, হ্যালোসিনেশন নয়, এটা কেবলই মাত্র যাকে বলা হয় সিজোফ্রেনিয়া নয়, এটির সঙ্গে বাস্তবতার মিল আছে, এটির সঙ্গে অঙ্ক আছে, ব্যারোমিটার আছে, প্যারামিটার আছে, আরও অনেক কিছু আছে। এবং সেই দিক থেকেই আজকের দিন পর্যন্ত পুরো ঘটনা ইরানের পক্ষে আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।